রংপুরে আবু সাইদ হত্যা মামলার ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, পলাতক ২৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। বিআর ইস্যুতে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, মন্তব্য মঈন খানের। নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে আগ্রহী চীন, বললেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের বার্ষিকী পালন নির্বিঘ্ন করবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুলে অস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন আসিফ মাহমুদ। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দল ও সরকারের ওপর আস্থা নেই এনসিপির। ৩ আগস্টের আগে কেউ ঘোষণা দিলে বিরত থাকার ঘোষণা। আন্দোলন শেষে কর্মমুখর এনবিআর, বন্দরে চলছে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম। নির্ভয়ে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার। তীব্র তাপ প্রবাহে হাসপাস ইউরোপ, স্পেনে তাপমাত্রার পারদ ঠেকেছে ৪৮ ডিগ্রিতে। অসহনীয় গরমে আমিরাতের জনজীবনে ভোগান্তি। এবং বিপিএলের আগামী আসরের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী নোয়াখালী রয়্যালস। মিরপুরে বিসিবির বোর্ড সভা থেকে আসতে পারে সিদ্ধান্ত। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে। সাবিনা মজুমদারের রিপোর্ট। ২০২৪ সালের ১৬ জুলাই টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডের রণক্ষেত্রের রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র জনতা অবস্থান নেয় ঢাকা রংপুর সড়কে। পুলিশের গুলি উপেক্ষা করে ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান অকুতভয় আবু সাইদ। খুব কাছ থেকে পুলিশের করা গুলিতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তার এই আত্মত্যাগ গণ আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। সোমবার আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এ নিয়ে শুনানিতে ঘটনা তুলে ধরার পাশাপাশি দেখানো হয় গুলি করে হত্যার ভিডিও। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয়। শুনানি শেষে অভিযোগপত্র আনুষ্ঠানিক আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। পরবর্তী শুনানি হবে ১০ জুলাই। আজকে ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। আবু সাইদের মামলার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল ২ এ প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। এ পর্যন্ত ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহী আলম মুরাদকে ১ দিন ও শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ধানমন্ডি কোতোয়ালি যাত্রাবাড়ি থানার আলাদা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। হাসিনার সহযোগী এবং হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন ৪৮ ঘন্টা বাট ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সে হলো শাহ আলম মুরাদ, তার বিরুদ্ধে ৫ দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত ২৪ ঘন্টা মানে ১ দিন রিমান্ড মঞ্জুর করেন। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে ইস্যু করে গণতন্ত্রে ফেরার আকাঙ্ক্ষা যারা বাধাগ্রস্ত করবে তারা বাংলাদেশি আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী
চীন সরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। সোমবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভা করে জাতীয়তাবাদী ওলামা দল। সবাইকে সতর্ক করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সহ নানা বিতর্ক তোলা হচ্ছে। এতে সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহতের চেষ্টা বিএনপি মেনে নেবে না বলেও জানান তারা। ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন এবং ইউনুসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে গুলশান কার্যালয়ে চীন সফর শেষে বিএনপির অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেছে চীন। দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে রাজি করাতে আন্তরিকতার সাথে কাজ করবে চীন, এমন আশ্বাস পেয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে ব্যাগে করে তার লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন, এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে আয়োজিত গণঅভ্যুত্থান বার্ষিকীর অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। রোববার মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন মিলে। পরে নিজের ফেসবুকে জানান, প্যাকিং এর সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে শনাক্ত হওয়ার পর প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন তিনি। সোমবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। গণ অভ্যুত্থানের বার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেওয়া কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী 5 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান বার্ষিকীর আয়োজন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর প্লাস আপনি জানেন, একটা আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের মেইনলি আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজে ভুলবশত তার লাইসেন্স করা অস্ত্রের একটি ম্যাগাজিন রয়ে যায়। বিমানবন্দরে কাউকে বিশেষ সুবিধা না দেওয়ার নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এই একটা লাইসেন্স কিন্তু হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা হয়তো ভুলে, অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কঠোর নজরদারি রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের ওপর আস্থা নেই জাতীয় নাগরিক পার্টির। 3 আগস্টের আগে সরকার বা কোনো দল এ ঘোষণা দিলে এনসিপি বিরত থাকবে বলে জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
2024-এর জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরুবে মঙ্গলবার। দেশের সবচেয়ে বড় এই অভ্যুত্থানের আত্মত্যাগের স্বীকৃতি জুলাই ঘোষণাপত্র এখনো প্রকাশিত হয়নি। 1 বছর পেরিয়ে গেল জুলাইয়ের আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা ছিল এই ঘোষণাপত্র। গত 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের অগ্রনায়করা ঘোষণাপত্র পাঠ করতে চাইলে সরকারের আশ্বাসে সে কর্মসূচি স্থগিত করেন। তবে এতদিন পরেও এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারের সাড়া শব্দ না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে সংবাদ সম্মেলনের পাশাপাশি ফেসবুক পোস্ট দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের কাছে যদি অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা গুরুত্বপূর্ণ হতো তাহলে তারা সেটাতে জোর দিত। তারা নির্বাচন, বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এগুলো নিয়ে যতটা সক্রিয় এবং তাদের জায়গা থেকে যতটা ভূমিকা, ততটুকু ভূমিকা যদি ঘোষণাপত্র নিয়ে থাকতো তাহলে 24 ডিসেম্বরের মধ্যেই ঘোষণাপত্র আসতো। অন্য কারো উপর ভরসা না করে 3 আগস্ট নিজেরাই ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কোনো রাজনৈতিক দলের কাছে যদি এটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের নিজের করতে হবে। এই সরকারের কাছে যদি এটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে এটা এই সরকারের ব্যর্থতা, কিন্তু আমাদের দায়বদ্ধতা যেটা এটা আমাদের পূরণ করতে হবে। এই কারণে ওই 3 আগস্টের আগেও যদি রাজনৈতিক দলের সাথে কথা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্র দিতে পারে তাহলে আমরা দিব না, কিন্তু যদি না দেয় তাদের উপর আমাদের ওই আস্থাটুকু আর নাই যে আমরা তাদের জন্য অপেক্ষা করব, আমরা 3 আগস্টে দিয়ে দিব। সরকারের উপর আস্থা হারিয়েছে এনসিপি বলেও মন্তব্য করেন সার্জিস আলম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। টানা 1.5 মাস ধরে চলা আন্দোলন কর্মসূচি শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সব দপ্তরের কার্যক্রম। সকাল থেকে কাজে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। সবকিছু ভুলে গিয়ে সবাইকে আগের মতো কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। জানান সব কাস্টমস হাউস চালু আছে, পণ্যের শুল্কায়ন স্বাভাবিক রয়েছে। এদিকে কর্মকর্তা কর্মচারীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন দুদকের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের পর সোমবার সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আগারগাঁও প্রধান কার্যালয় সহ দেশের সব কর ও শুল্ক দপ্তরে যোগ দিতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান সব কাস্টমস হাউস চালু আছে, স্বাভাবিক গতিতে চলছে পণ্যের শুল্কায়ন কার্যক্রম। কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে, সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। প্রশ্নের জবাবে তিনি বলেন গেল অর্থ বছরে শেষ দিন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা। তবে চূড়ান্ত তথ্য মিলবে 2-1 সপ্তাহ পর। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার, এখন আপনার ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, পক্ষপাত এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হবে কথা। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সংস্কার দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনে রাজস্ব আহরণের পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। পরে এই কার্যক্রমকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কাজে ফেরার নির্দেশ দেয় সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর রাত থেকেই শুল্কায়ন শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর সহ দেশের সব স্থলবন্দরে। আমদানি রপ্তানি শুরু হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এসব বন্দর। শ্রমিক কর্মচারীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এতে খুশি ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট করা যায়নি। বিভিন্ন অফ ডকে এসব পণ্য শিপমেন্টের অপেক্ষায় রয়েছে। শুল্কায়ন শেষে দ্রুত এসব পণ্য শিপমেন্ট করা হবে। এর আগে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে প্রায় ৩৫০০ রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করার পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হয়েছে। একের পর এক কলমবিরতি ও কর্মবিরতিতে শিল্প কারখানা কাঁচামাল সংকটে বন্ধ হতে চলেছিল, সেটি আবার প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করছেন সিএনএফ ব্যবসায়ীরা। সকাল থেকে স্মুথলি ভাবে কাজ হচ্ছে এবং স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর থেকেও পণ্য ডেলিভারি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়। 2 দিন সোনা মসজিদ স্থলবন্দরে অচলাবস্থার কারণে প্রায় 7 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা। ভারতের মোহদীপুর স্থলবন্দরে প্রায় 7 শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে গত 2 দিনে। 3 দিন পর বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি। আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি আজ। শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে ভারতের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। অর্থনৈতিক অবকাঠামো যেগুলোর সাথে সম্পৃক্ত আছে সেগুলোর সাথে যেন কোনো হরতাল আন্দোলন কোনো যেন জড়িত না থাকে, সেটার জন্য আমরা সরকারের কাছে সবসময় আকুল আবেদন জানাবো। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকছে। আজকে থেকে আমাদের হিলি স্থল কাস্টমস স্টেশন স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত আছে এবং বন্দরের কার্যক্রম অব্যাহত আছে। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নবায়নযোগ্য জ্বালানি খাতে আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এই দাবি জানায় সংস্থাটি। এ সময় নানা প্রতিবন্ধকতা নিরসনের সরকারের প্রতি আহ্বান জানান চীনা বিনিয়োগকারীরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়লেও বাংলাদেশে এখনও প্রাথমিক পর্যায়ে আছে। সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এমন তথ্য উঠে আসে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। এ সময় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সমৃদ্ধিতে বিনিয়োগ খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান চীনা বিনিয়োগকারীরা। বলেন, এশিয়া প্যাসিফিকের অন্যান্য দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও এই খাতে বিনিয়োগ বাড়াতে চাই চীন। So recently in the energy and power market, the Middle Asia country is a very eye-catching market. So we personally think that global there are a lot of market to be invested. আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগ প্রক্রিয়া থমকে আছে জানিয়ে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশি বিদেশি যে 37টি প্রতিষ্ঠানের সাথে লেটার অফ ইন্টেন্ট হয়েছে সেগুলো পুনর্মূল্যায়ন করা জরুরি। It is very important to simplify the administrative process. Simplification means reducing the number of forms and standardized documents. So I think government should sophisticatedly deal with these things. And of course, government has go for open bidding. We appreciate that. But for a special consideration, we are requesting government to go for an interim arrangement for those LOIs. বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিডা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান আধুনিকায়নের পরামর্শ দিয়েছে সিপিডি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। দুদকের ভুয়া প্রতারক চক্রের খপ্পরে যারা পড়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, গত 2 দিনে 5 প্রতারককে ধরেছে সংস্থাটি। দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ও মুঠোফোনে চাঁদা আদায় করছিল একদল প্রতারক জানিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দুদকের দিকে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন। এরপরই নড়ে চড়ে বসে দুদক। গত 2 দিনে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করা ভুয়া চক্রের 5 জনকে, যাদের মধ্যে 4 জন বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে জড়িয়েছেন প্রতারণার কাজে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক।
প্রতারক চক্রকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে, কারণ আমাদের কাছে আরও কিছু প্রতারক চক্র যারা এই কার্যক্রম করেছেন, আরও কয়েকজন এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন। আমরা তাদের নামটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই না, এবং তারা গ্রেপ্তার হলে সেই বিষয়টি আপনারা অবশ্যই জানবেন। শীতের আগে অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। জানান, চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে কাজ করবে সরকার। রাতারাতি বায়ু দূষণ নিয়ন্ত্রণ কঠিন জানিয়ে উপদেষ্টা বলেন, বিআরটি এর মাধ্যমে পুরানো বাস সরিয়ে ফেলা হবে, নতুন 250টি বাস কেনা হবে বলেও জানান তিনি। যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে, এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না, আমরা বিএটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস আজ। সাঁওতাল হুল বলেও দিনটি পরিচিত। শোষণ আর নির্যাতন থেকে মুক্তি পেতে সাঁওতাল কৃষকদের সংগ্রামের স্মৃতি বিশেষভাবে মনে করিয়ে দেয় দিনটি। দিনটি ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীরা পালন করেন নানা কর্মসূচি। সাঁওতাল উত্তর পুরুষরা জানান, ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী সংগ্রামের ইতিহাসে 1855 সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাদের সশস্ত্র সংগ্রাম ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। সাঁওতাল বিদ্রোহ মুক্তিকামী মানুষের কাছে আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। ব্রিটিশ রাজ যেভাবে হত্যা করেছে, আজকে সাঁওতালরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জীবন জীবিকা রক্ষার জন্য তাদের কাছ থেকে প্রেরণা নেয় এবং এই দিনটা স্মরণ করে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা থানায় এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 যাত্রী নিহত হয়েছে, আহত হন আরও 4 জন। সোমবার সকাল 9:30টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায়, হোগলাডাঙ্গা মোড়ে ইজি বাইকে যাত্রী ওঠানোর সময় গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রায়হান নামের এক ব্যক্তি। আহত হন ইজি বাইকে থাকা আরও 4 যাত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েল বাবু নামে আরও একজনের মৃত্যু হয়। দেখছেন সংবাদ সন্ধ্যা।